কিছুক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে। এত এত পরীক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খুঁজছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে। অবশেষে চোখ পড়ে তার অষ্টাদশীর পানে। দ্রুত পায়ে এগিয়ে আসছে, মুখে তার তৃপ্তির হাসি। খুশিতে জল করছে দুই আঁখি। এক নিমিষে আবিরের দুশ্চিন্তা উধাও হয়ে গেছে। মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদ হয়ে বলল, আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে। সঙ্গে সঙ্গে প্রশস্ত হলো আবিরের দুই উষ্ট। ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখন কি বাসায় যাবি? বাসায় যাওয়ার কথা শুনেই মেঘের মনটা খারাপ হয়ে গেছে। 24 ঘন্টা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। কোচিংয়ে যাওয়া বন্ধ হওয়ার পর শুধু একদিন ভাই বোনদের সাথে ঘুরতে বের হয়েছিল। সেই থেকে বলতে গেলে ঘরবন্দি। মেঘের মন খারাপ দেখে আবির পুনরায় প্রশ্ন করল, ঘুরতে যাবি? সহসা মেঘ হাসি মুখে আবিরের দিকে তাকিয়েছে, কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডেই গায়েব হয়ে গেছে। মনে পড়ে গেল কিছুদিন আগের খাতা পোড়ানোর ঘটনা। যার মনে মেঘের জন্য বিন্দু মাত্র জায়গা নেই, তার সাথে কথা বলায় বেমানান। ওনার নাম লেখাতে যেই মানুষটা কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পুড়িয়ে ফেলেছেন, সেই মানুষটার থেকে দূরে থাকাই শ্রেয়। মেঘ মাথা নিচু করে উত্তর দিল, না, বাসায় যাব। আবির কপাল কুঁচকে কেমন করে চেয়ে আছে। আবির খুব ভালো করে বুঝতে পারছে তার অষ্টাদশী অভিমান করে আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগে চল খেতে যাই। তোর জন্য তাড়াহুড়োতে সকালে না খেয়ে বের হয়েছি। খুব ক্ষুধা লাগছে। আর শহর জুড়েই জ্যাম। শিক্ষার্থীদের ভিড়ে গাড়ি এক জায়গাতেই ঘন্টার পর ঘন্টা আটকে আছে। মেঘকে নিয়ে নাস্তা করে বেরিয়েছে। 1 ঘন্টায় বিশাল জ্যাম পেরিয়ে বাইক ছুটছে নিরুদ্দেশের পথে। মেঘ দুইবার জিজ্ঞেস করেছে, কোথায় যাচ্ছি? কিন্তু আবির কোনো উত্তর দেয়নি। ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে গেছে এক অপরূপ সুন্দর জায়গায়। উত্তরা 15 নম্বর সেক্টরের সুপরিচিত সেই জায়গার নাম দিয়াবাড়ি। দিয়াবাড়ি সবসময়ই বেশ জনপ্রিয়, তবে শরৎকালে কাশফুলের শুভ্রতায় এই স্থানের মাধুর্যতা কয়েক গুণ বেড়ে যায়। আকাশে যেমন সাদা মেঘেরা ছুটে বেড়াচ্ছে, তেমনি প্রকৃতি জুড়েও সাদার মেলা। মুগ্ধ আখিতে কাশফুল দেখছে মেঘ। কাশফুলের শুভ্রতায় মেঘের মন ফুরফুরে হয়ে গেছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আলতো হাতে কাশফুল ছুঁয়ে দিচ্ছে। এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে, সেই দৃশ্য দেখছে। মুহূর্তে আবিরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা গেল। আনমনে বলে উঠল, মানুষ শুধু শরতে কাশফুলের মায়ায় পড়ে, অথচ আমি প্রতিদিন প্রতিক্ষণ শুধু তোর মায়ায় পড়ে থাকি। মেঘের মনে আনন্দের সীমা নেই। আনন্দ হবে নাই বা কেন? ঢাকা শহরের থেকেও এত বছরে কোনো দিন এই জায়গায় আসতে পারেনি। শুধু 2-1 বার নামই শুনেছে। বাবা কাকারা ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকেন যে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় নেই কারো। কাকামণি মাঝে মাঝে মেঘ, মিম আর আদিকে নিয়ে বের হলেও সেটা 3 মাসে একবার। অথচ আবির দেশে ফিরেছে সবে মাত্র 4 মাস হবে। এই অল্প সময়ে আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশে সব জায়গায় ঘুরে ফেলেছে। অবশেষে আজ কাশফুলের রাজ্যও নিয়ে আসছে। ভাবতেই পারছে না মেঘ। আবির মেঘকে বুঝতে না দিয়ে মেঘের বেশ কিছু ছবি তুলেছে। ফোন পকেটে রেখে কতগুলো কাশফুল একসাথে এনে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, তোর কিছু ছবি তুলে দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেলল। সেও মনে মনে ভাবছিল মোবাইলটা নিয়ে আসলে ছবি তুলতে পারত, কিন্তু আবির ভাইকে এই কথা বলার সাহস পাচ্ছিল না। আবির মেঘের মনের কথা বলে ফেলেছে, তা না চাইতেও মেঘ হেসে ফেলেছে। আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে। ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ। আমরা কি এখন চলে যাব? আবির ভুরু কুঁচকে বলে উঠল, এত স্বার্থপর কেন তুই? মেঘ চোখ বড় করে তাকিয়ে শোধালো, মানে? আবির বিরক্তির স্বরে বলল, এই যে এত কষ্ট করে এত দূর নিয়ে আসলাম তোকে, ছবিও তুলে দিলাম, একটাবার বলতে তো পারতি, দেন আপনাকে 2টা ছবি তুলে দিই বা একটা সেলফি অন্তত তুলি। যেই নিজের ছবি তোলা শেষ অমনি বাসায় জায়গা। স্বার্থপর একটা। আমি স্বার্থপর হলে আপনি হিটলার। মুখের ওপর মেঘ জবাব দিয়ে ফেলেছে। আবির কপালে কয়েকটা ভাঁজ ফেলে ভারী কণ্ঠে বলল, আমি হিটলার হলে তুই হিটলারের নানি। এই যে বিতর্ক প্রতিযোগিতায় চলছে। মেঘ ভেংচি কেটে বলল, জীবনেও না। আমি আপনার মতো এত পাষাণ না। এই কথা শুনে আবির হেসে ফেলল। আচমকা হাসাতে মেঘ বিস্ময় সমেত তাকিয়েছে। মেঘ ভেবেছিল আবির ভাই হয়তো রেগে যাবেন, কিন্তু উনি হাসছেন দেখে মেঘ অবাক হয়েছে। আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো,
সামান্য একটা কারণে গত 9 বছর তুই আমার সাথে কথা বলিসনি। তুই ভুল করলে বড় ভাই হিসেবে কি তোকে শাস্তি দেওয়ার অধিকার ছিল না আমার? এই যে এতগুলো বছরে একটাবার কথা বলিসনি আমার সাথে, তখন একবারের জন্য কি নিজেকে পাষাণ মনে হয়নি তোর? হয়তো দেশে না ফিরলে এখনও কথা বলতি না। একবারও মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত? তোর এই অসীম দূরত্বে সেই মানুষটারও খারাপ লাগতে পারে, ভেবেছিস কখনো? ভাবিসনি। মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে, উষ্ঠদয় কাঁপছে তীর তীর করে। আবির ভাইয়ের সাথে এত বছরে একবারের জন্য কথা বলতে ইচ্ছে হয়নি তার, অথচ ওনাকে দেখার পর ওনার ভারী কণ্ঠে বলা এক একটা কথা, অনুভূতিহীন আচরণ, ক্রোধিত আঁখি তাকানোর স্টাইল, ঘন কালো চুল আর গাল ভর্তি ছোট্ট ছোট্ট দাড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে। আবির ভাই তো দেশে ফিরে আবারও থাপড় দিয়েছে তাকে। কই, এবার তো সে কথা বন্ধ করেনি। রাগ অভিমান শেষে ঠিকই বারবার কথা বলেছে। এই যে সেদিন খাতা পোড়ালো, তারপরও আজ সেই মানুষটার সাথে ঘুরতে এসেছে। তাহলে এত বছর কেন কথা বলতে ইচ্ছে হয়নি তার? মেঘ কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছিল। মেঘ আচমকা বলে উঠল, আপনার সাথে একটা ছবি তোলা যাবে? আবির মুচকি হেসে উত্তর দিল, হোয়াই নট। ঘোরাঘুরি শেষে বাসায় ফিরছে। মেঘের হাতে অনেকগুলো কাশফুল। তার খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে মিমার আদিকে দেখাবে, কিন্তু আবিরের কড়া নিষেধ, বাসায় নেওয়া যাবে না। বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা। রাস্তায় দুইটা পিচ্চি মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে আসছে। সময় চলছে নিজস্ব গতিতে। মেঘের পড়াশোনার অন্ত নেই। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষ হলো, সামনে মেডিকেল পরীক্ষা। পড়ার চাপ যতটা মেঘে, ঠিক ততটাই জান্নাতের। প্রতিদিন 3-4 ঘন্টা সময় নিয়ে পড়ানো, নিজে প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেওয়া, সেগুলোর সমাধান করা। 15 দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিন চলবে এই লড়াই। সপ্তাহখানেক পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। মেঘের সিরিয়াল আসছে। সেই খুশিতে খানবাড়িতে উৎসব চলছে। প্রতিটা মানুষই মহা খুশি। তবে মোজাম্মেল খান তেমন খুশি না, কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে। বাড়ির সবাই হই হই করছে দেখে একসময় ধমক দিয়েই বসলেন, মেডিকেল পরীক্ষা এখনও হয়নি, এত খুশি হওয়ার কিছুই নেই, সামনে পরীক্ষা, পড়তে বসো গিয়ে। আবির রুমের বাইরে বেলকনিতে দাঁড়িয়ে নিচে সবাই হই হুল্লোড় দেখছিল। তবে মোজাম্মেল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে না, বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে এসব সামান্য বিষয়কে সে পাত্তাই দিচ্ছে না। কিন্তু মোজাম্মেল খানের ধমকে মেঘের মন খারাপ হতে সময় লাগলো না। সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখেই থমকে দাঁড়ালো। শীতল চোখে তাকালো একবার, হয়তো বুঝতে চেয়েছিল রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছেন কিনা, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। তাই মাথা নিচু করে মেঘ রুমে চলে গেছে। মেঘের পড়া যেমন থেমে নেই, তেমনি জান্নাতা পুরো ছুটি নেই। কিছুদিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। এবার আর আবির নিয়ে যায়নি, মোজাম্মেল খান নিজে গাড়ি করে মেয়েকে নিয়ে গেছেন। পরীক্ষা যেমনই হয়েছে, রেজাল্টের অপেক্ষায় আছে সবাই। কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিল। হঠাৎ রাসেল ছুটতে এসে উত্তেজিত কণ্ঠে বলল, কী রে আবির, মেয়ে কি চান্স পাইছে? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, ডিইউতে হয়েছে, জগন্নাথে ওয়েটিং। কেন? রাসেল পুনরায় বলল, আরে ভার্সিটি না, মেডিকেলে চান্স পাইছে কি না জিজ্ঞেস করছি। আবির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, এ রেজাল্ট দিয়ে দিচ্ছে নাকি? রাসেল সহসা উত্তর দিল, হ্যাঁ মাত্র দেখলাম, এর জন্যই তো তোকে জিজ্ঞেস করতে আসছি। আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটের রেজাল্ট দেখল। আকস্মাৎ আবিরের মুখটা মলিন হয়ে গেল। রাকিব জিজ্ঞেস করলো, কি হলো, চান্স পায়নি? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, সরকারিতে আসেনি, প্রাইভেটে পড়তে পারবে। আবির সঙ্গে সঙ্গে তানবীরকে কল দিয়েছে। তানবীর বাসায় নেই। আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না। বাসায় কি চলছে কে জানে। হঠাৎই মিমের কথা মনে পড়ল। তাড়াতাড়ি আকলিমা খানের নাম্বারে কল দিয়েছে। প্রথম কলটাই রিসিভ করলো মিম। মায়ের ফোন বেশিরভাগ সময় মিমের কাছেই থাকে। মিম আর আদি মিলে গেম খেলে। মিম কল রিসিভ করেই সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে ভারী কণ্ঠে বলল, বাসার কি অবস্থা? মিম চিন্তিত স্বরে বলল, চাচু আপুকে বকতেছে, আম্মু আর মামুনি মিলেও থামাতে পারছে না।
আব্বু, বড় আম্মু কেউ বাসায় নেই। আমাকে আর ভাইকেও ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে। আবির আর কিছু না বলেই কল কেটে দিয়েছে। তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির সেই দিনই চাচুর মনের কথা বুঝেছিল। এই ঝামেলাটা হওয়ারই ছিল, কিন্তু আজ রেজাল্ট দিবে এটা আবিরের জানা ছিল না। জানলে হয়তো আজ বাসা থেকে বেরই হতো না। বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে আবির কতটা ক্ষিপ্ত। বাসার গেটটা কোনো রকমে পেরিয়ে বাইক রেখে ছুটে গেছে অন্দরমহলে। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন মোজাম্মেল খান। ওনার পাশে মালিয়া খান স্বামীকে শান্ত করার চেষ্টা করছে। সিঁড়ির পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। চিবুক নেমে গলায় সঙ্গে মিশে আছে। কান্নার তোপে সামনের দিকে চুলগুলো ভেজা গালে লেপ্টে আছে। দৃষ্টি তার ফ্লোরের দিকে। আকলিমা খান রান্নাঘরে। ভাসুরকে থামানোর সাধ্য তার নেই বলেই সরে পড়েছেন। আলী আহমেদ খান মালেহা খানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, এখনও ফেরেনি। ইকবাল খান হয়তো কোনো কাজে বেরিয়েছেন। মোজাম্মেল খান তখনও রাগান্বিত কণ্ঠে বলেই যাচ্ছেন, তোকে এত আদর ভালোবাসা দিয়ে কি হলো? সরকারি মেডিকেলের চান্সটাই পাসনি। কত গর্ব করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে। এখন আমি কোন মুখে বলবো যে আমার মেয়ে চান্স পায়নি? তোকে এতটুকু বলতে আবির উচ্চ স্বরে বলে উঠল, এই মেঘ রুমে যা। আচমকা আবিরের কণ্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠল। মোজাম্মেল খানও থেমে গেলেন। মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকিয়েছে। কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। মোজাম্মেল খান বাসায় ফেরার পর থেকে মেঘকে বকেই যাচ্ছেন। ঘুরে ফিরে একই কথাই বারবার বলছেন, এত আদরে থেকে এত সুযোগ সুবিধা পেয়েও মেডিকেলে চান্স পাসনি। ছেলে যেমন ভণ্ড, মেয়েটাও এরকমই হচ্ছে। সামান্য একটা ভর্তি পরীক্ষাতে চান্স পেতে পারেনি। এই থেকে শুরু করে আরও যা যা বলার ছিল সবই বলেছেন। অতিরিক্ত রাগে মানুষের বুদ্ধির লোপ পায়। তখন যা বলে তার বেশিরভাগই অহেতুক আর বিবেকহীন কথা। মেঘ সিক্ত আঁখিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির নিরেট কণ্ঠে পুনরায় বলল, রুমে যেতে বলেছি তোকে। মেঘ মাথা নিচু করে ফেলেছে। বাবার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। এতক্ষণ বাবার ধমক খেয়েছে, এখন আবির ভাইয়ের ধমক খাওয়ার আর ইচ্ছে নেই। তাই ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আবির কয়েক কদম এগিয়ে সোফার কাছাকাছি এসে দাঁড়িয়ে মোজাম্মেল খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, যা হবার তা হয়ে গেছে। এমন তো নয় যে মেঘ চেষ্টা করেনি, আর এমনটাও নয় যে সে পাস করেনি। আপনার যদি পড়ানোর ইচ্ছে থাকে তাহলে এত এত প্রাইভেট মেডিকেল কলেজ আছে, ওইখানে কোনোটাতে পড়াতে পারেন। মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনেছে। আবির ভাই যে বাপের বকার হাত থেকে মেঘকে বাঁচাতে এসেছে, এটা ভেবেই মেঘ অবাক হয়ে যাচ্ছে। কিছুদিন আগে উনিও বলেছিলেন ডিউতে চান্স না পেলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন, অথচ আজ সেই মানুষটার ভিন্ন রূপ। একটা মানুষের কত রূপই না হতে পারে। মোজাম্মেল খান রেগে বললেন, প্রাইভেটে পড়ানোর ইচ্ছে থাকলে মাস শেষে এত এত টাকা মেয়ের পড়াশোনার জন্য খরচ করতাম না। বাসা থেকে বের হলেই আশেপাশের মানুষ আমায় প্রশ্ন করবে, কেন চান্স পাইনি? কি বলবো আমি তখন? আবির দীর্ঘ শ্বাস ফেলে বলল, আপনি কি চাইছেন এখন? ঘন্টার পর ঘন্টা মেয়েটার ওপর রাগ ঝাড়লেই কি রেজাল্ট পরিবর্তন আনতে পারবেন? অ্যাডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনিতেই ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় পার করে, সেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন। আজ আপনার যতটা কষ্ট হচ্ছে তার থেকেও হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের। দিনরাত এক করে চান্স পাওয়ার জন্য পড়াশোনা সে করেছিল। বাবা মা হিসেবে ওকে সাপোর্ট করাটা আপনাদের দায়িত্ব ছিল, কিন্তু কি বলবো, আপনারা তো সন্তানের থেকেও সমাজকে বেশি প্রাধান্য দেন। কথাগুলো বলে আবির সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। মোজাম্মেল খান নিশ্চুপ হয়ে বসে আছেন। ভেতরে ভেতরে এখনও রাগে ফুঁসছেন, কিন্তু আবিরের বলা কথাগুলোর প্রতি উত্তর ছিল না বলেই চুপ করে গেছেন। হালিমা খানও শান্ত স্বরে স্বামীকে বোঝাচ্ছেন। মেঘ বিছানায় উপুড় হয়ে শুয়ে কাঁদছে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আবির একটু শব্দ করে দরজা ধাক্কা দিল, কিন্তু মেঘের কোনো সারা শব্দ নেই। অবিরত কেঁদেই যাচ্ছে, এই কান্নার কোনো অন্ত নেই। আবির বিছানার পাশে বসে আস্তে করে ডাকলো, মেঘ। সঙ্গে সঙ্গে মেঘ একটু থামলো, তারপর আবার কান্না শুরু করলো। আবির আলতোভাবে মাথায় হাত রেখেছে।
এলোমেলো চুলগুলো কিছুটা গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর সাথে কথা আছে, ওঠ। মেঘ কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার সাথে কথা বলতে হবে না, আপনি চলে যান। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর সাথে কথা না বলে আমি যাব না। আমি 10 পর্যন্ত গুনব, এর মধ্যে মুখ ধুয়ে আমার সামনে এসে বসবি। মেঘ তবুও নড়ছে না। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, 1, 2। মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেছে। মেঘের এই তড়িঘড়ি দেখে আবির মৃদু হাসল। মেঘ ফ্রেশ হয়ে আবিরের মুখোমুখি বসেছে। আবির মোলায়েম কণ্ঠে শোধালো, তুই কাঁদছিলি কেন? চান্স পাসনি বলে নাকি চাচ্চু বকেছে তাই? মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির আবার শোধালো, তুই কি মেডিকেলে পড়তে চাস? পড়তে চাইলে বল।